টাইটানিকের নাম শোনেনি এমন কাউকে পাওয়া হয়তো অসম্ভব। আর আমাদের আজকের গল্পটা এই টাইটানিককে কেন্দ্র করেই। প্রায় 100 বছর পর আরও একটা টাইটানিক বানানো হয়, কিন্তু যাত্রা শুরু করার পর থেকেই এর সাথে একের পর এক ঘটতে থাকে উদ্ভট সব ঘটনা। কারা এখনো আছে যারা চায় এই জাহাজটা ডুবে যাক? পুরো জাহাজ জুড়েই ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব আত্মারা। প্রচলনের দেরি না করে এই টাইটানিক 3 এর রহস্যটা জেনে আসি। গল্পের শুরুতেই আমরা 1912 সালের একটা ঘটনা দেখতে পাই। এই সময়টা ছিল যখন আসলে টাইটানিক জাহাজটা ডুবে যাচ্ছিল। আর এখানেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম এলিজাবেথ। এলিজাবেথ এই ডুবে যাওয়া টাইটানিক থেকে কোনো মতে বেঁচে গিয়েছিল। সে চিৎকার করে তার হবু বর চার্লসকে ডাকছিল, কিন্তু অনেক ডাকাডাকি করেও সে কোথাও তাকে দেখতে পায় না। এদিকে জাহাজ ডুবে যাচ্ছে, এজন্য জাহাজের বাকি কর্মীরা জোর করে এলিজাবেথকে একটা রেস্কিউ বোটে তুলে দেয়। কিন্তু বোটটা নামানোর সময় হঠাৎ করেই তার তীরে যায়, আর যে কারণে সব যাত্রীরা পানিতে পড়ে যায়। আর নৌকায় থাকা বাকি যাত্রীরাই সেই বরফ গলা ঠান্ডা পানিতে পড়ে যায়। এলিজাবেথ তখন কোনো মতে উল্টে যাও সেই বোটের উপরে উঠে পড়ে। আর তখন সে দেখতে পায় পাশে ভেসে থাকা একটা বরফের টুকরার উপর থেকে চার্লস তাকে ডাকছিল। আর এক পর্যায়ে এলিজাবেথকে বাঁচানোর জন্য চার্লস বরফ পানিতে নেমে পড়ে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও চারপাশের ঠান্ডা পানিতে এলিজাবেথ তার চার্লসকে খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখনই পানির ভেতর থেকে একটা মৃত লাশের মতো কেউ উঠে এসে তাকে পানিতে টেনে নিয়ে যায়। আর এরপরই আমরা টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 110 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে দেখা যাচ্ছিল আসল টাইটানিক ডুবে যাওয়ার এতদিন পর টাইটানিক 3 নামের আরেকটা জাহাজ তার যাত্রা শুরু করতে যাচ্ছিল। আর এই জাহাজটা ঠিক ওই রাস্তা দিয়ে যাবে যেদিক দিয়ে টাইটানিক তার যাত্রা করেছিল। আর তখন আমরা জ্যাকসন নামের একটা লোককে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ড মিয়াকে নিয়ে এই জাহাজে যাত্রা করার জন্য এসেছে। আসলে এরা দুজন কাপল ব্লগার। আর জাহাজের কাছে আসতেই চারপাশ থেকে তাদের ফ্যানরা তাদের ঘিরে ধরে। তখন জ্যাকসনও তাদের ফ্যানদেরকে নিয়ে কিছুক্ষণ ভিডিও করে। এরপর তারা দুজনেই জাহাজে ঢুকে যায়। এদিকে জাহাজের উপরেই তখন ক্যাপ্টেন রোজকে দেখা যায়। তার টিমমেটদের সাথে ব্রায়ান নামের একজন সিকিউরিটি অফিসারের পরিচয় করিয়ে দিচ্ছিল। ওই জাহাজ আসলে টাইটানিকের থেকে উদ্ধার করা অনেক জিনিসই প্রদর্শন হিসাবে রাখা হয়েছিল। আর এই জিনিসগুলো অনেক বেশি দামি, সেই সাথে দুর্লভ ছিল। তাই এগুলোর সিকিউরিটি দেওয়ার জন্য ব্রায়ান তার টিম নিয়ে এই জাহাজে এসেছিল। এরপর ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে সবকিছু চেক করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই জাহাজ বন্দর ছেড়ে সামনের দিকে এগোতে শুরু করে। জাহাজ চালু হলেই আমরা স্টোর রুমে একটা মেয়েকে ব্যাগের ভেতর থেকে বের হয়ে আসতে দেখি। এই মেয়েটার নাম ইডিয়া। সে ব্যাগ থেকে বের হয়ে জাহাজের নিচের অংশে চলে যায়। আর সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সুযোগ বুঝেই উপরে চলে আসে। এরপর সেখানে জাহাজের ক্রুদের রুম থেকে একটা ইউনিফর্ম চুরি করে। আর সেটা পরেই সোজা সে জাহাজের মিউজিয়াম সেকশনে চলে আসে, যেখানে আসল টাইটানিকের জিনিসগুলো রাখা ছিল। মিউজিয়ামে এসে সেখানে রাখা একটা পুরাতন ভায়োলিন বের করে ইডিনা সেটাকে দেখতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে ক্রুদের চিফ জুলিয়া আর ম্যানেজমেন্টের একজন যার নাম হলো হেল, তারা দুজনেই চলে আসে। হেল তখন ইডিনাকে ভায়োলিন হাতে দেখে তাকে অনেক বকাবকি করে আর বলে এটা 100 বছরেরও বেশি সময় পানির নিচে ছিল, অতএব আমি চাই না এটাতে কেউ হাত দিক। ইডিনা তখন বলে এইসব জিনিসগুলো টাইটানিকের মৃতদের জিনিস, আর আগে নিয়ম ছিল মৃতদের জিনিসগুলো তাদের সাথে দাফন করে দিতে হতো, কিন্তু তোমরা এগুলোকে সবার দেখার জন্য সাজিয়ে রেখেছো। এটা একদমই ঠিক হয়নি, তোমাদের উপর অবশ্যই অভিশাপ নেমে আসবে। ইডিনার কথা শুনে হেল তখন বিরক্ত হয়ে জুলিয়াকে জিজ্ঞেস করে এই মেয়েটা কে। কিন্তু জাহাজে এত ক্রু কাজ করত যে সবাইকে চেনা অসম্ভব, তাই জুলিয়াও ইডিনাকে চেনে না। কিন্তু সে তাকে এখান থেকে চলে যেতে বলে। ইডিনা সেখানে চলে যাওয়ার আগে আরেকটা বক্সে রাখা একটা চুলের পিন আর কয়েন চুরি করে নিজের সাথে নিয়ে নেয়। তারপর হেল মিউজিয়াম থেকে বের হয়ে একটা লোকের সামনে দাঁড়ায় আর তাকে বলে আমার হাতের আংটিটার দিকে খেয়াল করো, এখানে কি লেখা আছে। লোকটা আংটিটা হাতে নিয়ে দেখে বলে এখানে তো এডওয়ার্ড আর সারা লেখা, আর দেখে বোঝা যাচ্ছে এটা একটা এঙ্গেজমেন্টের রিং। হেল তখন বলে আমি এটা সমুদ্রের নিচ থেকে নিয়ে এসেছি। লোকটা আরো অবাক হয়ে বলে তাহলে তো এটা ক্যাপ্টেন এডওয়ার্ডের আংটি, আপনি এটা কত টাকা হলে বিক্রি করবেন। আর ঠিক এখানেই দৃশ্য পাল্টে যায়। আমরা দেখতে পাই এডিনা আবারও জাহাজের নিচের অংশে চলে এসেছে। আর সেখানে এসে সে তার ব্যাগ থেকে বেশ অদ্ভুত কিছু জিনিস বের করে আর কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে। দেখে বোঝা যাচ্ছিল সে কালো জাদু টাইপের কিছু একটা করছে। এডিনা তার ব্যাগ থেকে টাইটানিকের ক্যাপ্টেনের ছবি বের করে। এরপর সে কালো জাদু করে সব আত্মাদের জেগে উঠতে বলে। এডিনা যখন জাহাজের নিচের অংশে কালো জাদু করছিল তখন উপরে সবাই হল রুমে নাচানাচি করছে।
আর অন্যদিকে মিয়া আর জ্যাকসন জাহাজের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে ভিডিও করছে। ভিডিও করতে করতে তারা জাহাজের নিচের অংশে চলে আসে আর সেখানে তারা দূর থেকে এডিনাকে কালো জাদু করতে দেখে ফেলে। প্রথমে জ্যাকসনরা বুঝে উঠতে পারছিল না এডিনা আসলে কি করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন এডিনা অনেক ভয়ানকভাবে শয়তানের উপাসনা করতে শুরু করে আর একই সাথে তার হাত কেটে রক্ত বের করে, এটা দেখে তারা ভয় পেয়ে যায় আর হঠাৎ করে তাদের পেছনে থাকা দরজাটা খুলে যায়। কিন্তু এটা আসলে তাদের একটা ফ্যান ন্যান্সি ছিল। ন্যান্সি জ্যাকসনদের ব্লগগুলো নিয়মিত দেখত। অন্যদিকে তখন এডিনা এক মনে তার মন্ত্রগুলো পড়ে যাচ্ছিল আর সে বারবার বলছিল, সকল আত্মারা জেগে ওঠো, তোমাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে। হঠাৎ করে জাহাজের দেওয়ালগুলো কেঁপে ওঠে আর একই সাথে জ্যাকসনের ক্যামেরা বন্ধ হয়ে যায়। এটা দেখে জ্যাকসন একটু ভয় পেয়ে যায় আর সে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অন্যদিকে তখন পুরো জাহাজেই ইলেকট্রিসিটির সমস্যা হয়। ক্যাপ্টেন রোজ তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই তার ভিডিও কল কেটে যায়। ক্যাপ্টেন কন্ট্রোল রুমে এসে খোঁজ নিতেই বুঝতে পারে পুরো দুনিয়ার সাথে তাদের জাহাজের কানেকশন কেটে গেছে। এদিকে ন্যান্সি তখন মিয়া আর জ্যাকসনের সাথে জাহাজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। ন্যান্সি এখানে বারবার তাদের প্রশংসা করছিল। হঠাৎ করে মিয়া তখন বলে, আমার ফোনের চার্জার নষ্ট হয়ে গেছে। এটা শুনে ন্যান্সি বলে, কোনো সমস্যা নেই, তুমি আমার ফোনের চার্জার ইউজ করতে পারো, আমার রুম এখান থেকে কাছে। আর তখনই হঠাৎ করে হেলের সাথে জ্যাকসনের ধাক্কা লাগে। ন্যান্সি হেলকে জিজ্ঞেস করে, তুমিও কি ওদের ফ্যান? এটা শুনে হেল বলে, আমি ওদের ফ্যান হব কেন? তখন ন্যান্সি হেলকে বলে, এরা দুজন অনেক ফেমাস কাপল ব্লগার, তাদের চ্যানেলে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ন্যান্সির কথা শুনে হেল বুঝতে পারে জ্যাকসনদের কাছে বেশ টাকা পয়সা আছে, তাই সে বলে, আমার কাছে আসল টাইটানিকের অনেক জিনিস আছে আর সেগুলোর মধ্যে একটা নীল রঙের হীরা আছে, যেটা পরলে মিয়াকে অনেক সুন্দর লাগবে। এটা বলে সে মিয়াকে টাচ করে আর তখনই জ্যাকসন হেলের উপর রেগে গিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। হেলও সেখান থেকে চলে আসে। ততক্ষণে ইডিনাও নিচে তার কালো জাদু করে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই তার জাদু সম্পূর্ণ হয়। আমরা জানতে পারি আসল টাইটানিকের ক্যাপ্টেন ইডিনার দাদা ছিল। আর ঠিক তখনই টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ডের আত্মা ইডিনার সামনে চলে আসে আর দেখা যায় এডওয়ার্ড আর ইডিনা এখানে একজন আরেকজনের সংস্পর্শে চলে আসে। অন্যদিকে জাহাজের হলরুম সবাই আসল টাইটানিকের মৃতদের জন্য নীরবতা পালন করছিল, কিন্তু সেখানে এসেও জ্যাকসন ভিডিও করতে শুরু করে, কিন্তু মিয়া তাকে এটা করতে নিষেধ করে। কিছুক্ষণ পর তারা দুজন জাহাজের ডেকে চলে আসে আর সেখানে আসতেই হঠাৎ করে একটা মিষ্টি ভায়োলিনের সুর তাদের কানে আসে। সুরটা এতটাই সুন্দর ছিল যে তারা দুজন একসাথে নাচতে শুরু করে, কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদের পেছনে একটা আত্মা দাঁড়িয়ে ভায়োলিন বাজাচ্ছে। অন্যদিকে তখন পুরো জাহাজে আবারও ইলেকট্রিসিটির সমস্যা দেখা দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেই মধুর ভায়োলিনের সুর বদলে যায় এক তীক্ষ্ণ ভয়ঙ্কর সুরে। জ্যাকসন আর মিয়া দুজনেই তাদের কান চেপে ধরে আর তখন ঘন কুয়াশার মধ্য থেকে সেই আত্মাটা জ্যাকসনকে টেনে নিয়ে যায়। কন্ট্রোল রুমে থাকা ক্রুরা তখন ক্যাপ্টেনকে ফোন করে জানায় পুরো জাহাজে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, তাই আপনি যত দ্রুত সম্ভব কন্ট্রোল রুমে আসুন। অন্যদিকে সেই ভয়ানক সুর থেমে গেলে মিয়া চারিদিকে জ্যাকসনকে খুঁজতে শুরু করে, কিন্তু জ্যাকসনকে কোথাও দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশার ভেতর থেকে হেল বের হয়ে আসে আর এখানে মিয়াকে একা ভয় পেতে দেখে হেল বলে, তুমি আমার সাথে চলো। কিন্তু মিয়া বলে, জ্যাকসন আমার সাথে ছিল, আমি খুঁজে পাচ্ছি না। হেল তখন বলে, হয়তো সে ভেতরে কোথাও গেছে। কিন্তু মিয়া হেলকে বলে, তুমি যাও, আমি ফোনটা নিয়ে আসছি। হেল সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই পেছনে ফিরতেই সেই ভূতটা মিয়ার সামনে আসে আর তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরেই সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা মিয়ার লাশটা দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না সে কিভাবে মারা গেছে। অন্যদিকে তখন জাহাজের কন্ট্রোল রুমে সবকিছু উল্টাপাল্টা কাজ করছিল, জাহাজ তাদের কন্ট্রোলে ছিল না। ক্যাপ্টেন রোজ তখন সবাইকে পুরো সিস্টেম রিবুট করতে বলে। তখনই সেখানে একজন গার্ড এসে ক্যাপ্টেনকে মিয়ার মৃত্যুর খবর জানায়। ক্যাপ্টেন সাথে সাথেই মিয়ার লাশের কাছে চলে আসে। সবাই জানতো মিয়া অনেক বেশি পপুলার, আর তাই ক্যাপ্টেন তখন বাকিদেরকে বলে জ্যাকসনকে খুঁজতে। তখন তারা মিয়ার পাশেই তাদের ফোনটাকে দেখতে পায়। অন্যদিকে তখন জাহাজের নিচের অংশে একজন ইঞ্জিনিয়ার এই সব কিছু ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার সামনে একটা আত্মা চলে আসে। আত্মাকে দেখে ইঞ্জিনিয়ার ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আত্মাটা তখনই তাকে মেরে ফেলে। এদিকে যখন ক্যাপ্টেন আর বাকিরা মিয়ার ফোনে থাকা ফুটেজগুলো দেখছিল, তখন তারা বুঝতে পারে মিয়া মারা যাওয়ার আগে শেষবার হেলের সাথে কথা বলেছিল। তাই সবাই সেখানে সন্দেহ করতে থাকে মিয়ার মৃত্যুর পেছনে হেলের হাত নেই তো। তাই তারা ম্যানেজার হেলকে ডাকে জিজ্ঞাসাবাদের জন্য। ক্যাপ্টেন তাকে বলে, সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তোমার সাথে জ্যাকসনের ঝগড়া হয়েছিল আর মিয়াও মৃত্যুর আগে শেষবার তোমার সাথে কথা বলেছে।
তাই আমাদের মনে হয় নিশ্চয়ই তুমি জ্যাকসনকে কোথাও গায়েব করেছো। কিন্তু হেল বারবার বলতে থাকে এই হত্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে তখন জাহাজের নিচে ইডিনা তখনও জাদু করে যাচ্ছিল, আর হঠাৎ করে জাহাজটা আবারও চলতে শুরু করে। জাহাজ চলছে দেখে ক্যাপ্টেন দ্রুত কন্ট্রোল রুমে চলে আসে আর সবাইকে বকাবকি করতে থাকে জাহাজ কে চালিয়েছে। কিন্তু সবাই ক্যাপ্টেনকে জানায় তারা কেউ কন্ট্রোল করতে পারছে না, সবকিছু যেন হ্যাক হয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন বেশ টেনশনে পড়ে যায়। সে তখন সিকিউরিটি অফিসারকে নিয়ে জাহাজের ইঞ্জিন রুমে আসে কি হচ্ছে সেটা বোঝার জন্য। ততক্ষণে জাহাজটা সেই আইসবার্গের দিকে ছুটে যাচ্ছিল যেখানে আসল টাইটানিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইঞ্জিন রুমে এসে ক্যাপ্টেন দেখতে পাই ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে গেছে, আর সেখানে ফ্লোরে সেই ইঞ্জিনিয়ারের লাশ পড়েছিল। জাহাজের ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে পড়েছিল। এটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারছিল ইঞ্জিন বন্ধ করতে না পারলে বড় ধরনের কোনো বিপদ ঘটে যাবে। আর সত্যি সত্যি ঘটেও তাই। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন এত বেশি গরম হয়ে পড়ে যে সেখান থেকে ধোঁয়া উঠতে থাকে। সিকিউরিটি অফিসার ক্যাপ্টেনকে টেনে দ্রুত বাইরে নিয়ে আসে, আর ঠিক তখনই ইঞ্জিনে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। আর বিস্ফোরণের কারণে পুরো জাহাজ কেঁপে ওঠে। জাহাজে থাকা সব যাত্রীরা ভয় পেয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তখনই এসে সবাইকে সাহস দিয়ে শান্ত হতে বলে। এদিকে তখন জাহাজটা চারপাশে বিশাল বিশাল বরফে ঘেরা এলাকায় চলে আসে, আর এখানে যে কোনো মুহূর্তেই বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটা ডুবে যেতে পারে। এটাই ক্যাপ্টেন তখন দ্রুত হেডকোয়ার্টারে যোগাযোগ করে, আর এবার ভাগ্য ভালো থাকায় তাদের সাথে কন্টাক্ট হয়ে যায়। ক্যাপ্টেন তখন কন্ট্রোল রুমের কাছে সাহায্য চাই তাদেরকে উদ্ধার করার জন্য। তারা খুব দ্রুত একটা উদ্ধারকারী বোট পাঠাতে বলে, কিন্তু যখন সে স্ক্রিনে দেখে তাদের সব থেকে কাছের উদ্ধারকারী বোটটাও এখানে আসতে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু তারা সবাই এতক্ষণ সার্ভাইভ করবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। ক্যাপ্টেন যখন এসব কিছু নিয়ে ব্যস্ত তখনই ন্যান্সি নামের সেই মেয়েটা ক্যাপ্টেনের কাছে আসে, আর সে ক্যাপ্টেনকে বলে আমি জানি এই জাহাজে কি হচ্ছে। এটা বলে সে মিয়া আর জ্যাকসনের লাইভ ভিডিও বের করে ক্যাপ্টেনকে বলে তাদেরকে কোনো সাধারণ মানুষ মারেনি, বরং নিশ্চয়ই কোনো ভূত এটা করেছে। কিন্তু ন্যান্সির কথা ক্যাপ্টেন বিশ্বাস করতে চায় না, তাই ক্যাপ্টেন সিকিউরিটি অফিসারকে বলে ন্যান্সিকে তার রুমে দিয়ে আসতে। সিকিউরিটি অফিসার তখন ন্যান্সিকে তার রুমে দিয়ে আসতে যাচ্ছিল। ওটা তখনই তারা যে রুমে ম্যানেজার হেলকে বন্দি করে রেখেছিল সেখান থেকে তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সিকিউরিটি অফিসার ভেতরে ঢুকে দেখতে পায় হেল ভয়ে জড়সড় হয়ে মাটিতে পড়ে আছে। সবাই মিলে তাকে ধরে ক্যাপ্টেনের কাছে নিয়ে আসে, আর হেল তখন বলে এই জাহাজে কোনো কিছুই স্বাভাবিক নেই, আমাদেরকে এখনই জাহাজ ফিরিয়ে নিউ ইয়র্কে নিয়ে যেতে হবে, কারণ পুরো জাহাজে টাইটানিকের মৃতদের আত্মারা চলে এসেছে, আর তাদেরকে আমি নিজের চোখে দেখেছি। তারা আমাকে মারার চেষ্টা করছে। কিন্তু ক্যাপ্টেন তখনও ম্যানেজারের কথা বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল হয়তো ম্যানেজার পাগল হয়ে গেছে। এজন্য সিকিউরিটি অফিসারকে বলে ম্যানেজারকে তার রুমে আটকে রাখো। সিকিউরিটি অফিসার যখন ম্যানেজারকে সিকিউরিটি অফিসারের রুমের দিকে নিয়ে যাচ্ছিল তখনই পথে তাদের ইডিনার সাথে দেখা হয়, আর তাকে দেখে ম্যানেজার সবাইকে বলতে থাকে এসব কিছুর জন্য নিশ্চয়ই এই মেয়েটাই দায়ী, কারণ সে আমাকে বলেছিল টাইটানিকের মৃতদের জিনিস জাহাজে আনার কারণে এই জাহাজ অভিশপ্ত হবে। আর তখন ইডিনা হাসতে হাসতে সবাইকে বলে দেখো আমি জানি এখানে কি হচ্ছে, কিন্তু আমি কাউকে বলবো না, কারণ যদি আমি বলি তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। এই সব কিছুর জন্য দায়ী এই লোকটা, কারণ সে সমুদ্রের গভীর থেকে মৃতদের জিনিসগুলো তুলে এনেছে, আর এখন তো শুধুমাত্র সেই লোকগুলোই তাদের জিনিসগুলো ফেরত নিয়ে এসেছে। এজন্যই এই জাহাজ এখন অভিশপ্ত, আর এখানে থাকা কেউই বাঁচতে পারবে না। ইডিনার উদ্ভট কথা শুনে সিকিউরিটি অফিসার তাকে একটা রুমে আনে বন্দি করে রাখার জন্য, কিন্তু সেখানে এসেও ইডিনা হাসতে হাসতে বলে আমার এখানে থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের মধ্যে কেউ আর বেঁচে ফিরতে পারবে না। ইডিনা যখন এগুলা বলছিল ঠিক তখনই সেখানে তার দাদা অর্থাৎ ক্যাপ্টেন এডওয়ার্ডের আত্মা সবার সামনে চলে আসে। সিকিউরিটি অফিসার ব্রায়ান অনেক ভয় পেয়ে যায়, তাই সে তার বন্দুক বের করে তার দিকে গুলি করে, কিন্তু আত্মার গায়ে তো গুলি লাগা সম্ভব না, তাই জাহাজের লোহার দেওয়ালে ধাক্কা খেয়ে গুলিটা আবার ফিরে আসে আর ব্রায়ানের সাথে থাকা আরেকজন অফিসারের গায়ে লাগে। ব্রায়ান বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। এডওয়ার্ড তখন ইডিনার দিকে এগিয়ে আসে, আর তখনই পুরো জাহাজের ইলেকট্রিসিটি চলে যায়। এদিকে কারেন্ট চলে যাওয়ার কারণে ক্যাপ্টেন সহ বাকি ক্রু মেম্বাররা বাইরে এসে দেখার চেষ্টা করছিল কি হয়েছে। তখনই অন্ধকারের মধ্যে ক্যাপ্টেন একটা আত্মাকে দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তেই আবার যখন সবাইকে ডেকে সেটা দেখাতে যায় আত্মাটা আর সেখানে ছিল না।
হঠাৎ করে আবারও ইলেকট্রিসিটি ফিরে আসে। ক্যাপ্টেন আর বাকি সবাই কন্ট্রোল রুমে ফিরে আসলে দেখতে পাই ইডিনা কন্ট্রোল রুমে তাদের জাহাজটাকে নিয়ন্ত্রণ করছে। আসলে তখন ইডিনার ভেতরে তার দাদার আত্মা প্রবেশ করেছিল, আর সে এই জাহাজটাকেও ঠিক ওই দিকে নিয়ে যাচ্ছিল যেখানে ধাক্কা লেগে আসল টাইটানিক ডুবে গিয়েছিল। ক্যাপ্টেন রোজ এসে ইডিনাকে বলে, তুমি কি করছো? এসব কিছু এখনই বন্ধ করো। জাহাজ ডুবে গেলে সবার সাথে তুমিও মারা যাবে। কিন্তু ইডিনা বলে, আমি মারা গেলে আমার কিছুই যায় আসে না। তখন ম্যানেজার হেল সেখানে আসে আর ক্যাপ্টেনকে বলে, আমি জানি এসব কিছু কিভাবে থামাতে হবে। আমাদের এখনই টাইটানিকের সমস্ত জিনিসগুলো আবারও গভীর সমুদ্রে ফেলে দিতে হবে। কিন্তু আর ক্যাপ্টেন তার কথায় রাজি হয় না। ইডিনাও সাথে সাথে তাদের জাহাজটা বরফের পাহাড়ের সজোরে আঘাত করায়, আর এজন্য জাহাজ খুব দ্রুত ডুবতে শুরু করে। চারিদিকে যে যার জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এইসব কিছুর মধ্যেও ব্রায়ান জাদুঘর থেকে টাইটানিকের কিছু দামি জিনিসপত্র চুরি করতে আসে। এটা দেখে হঠাৎ করে তার সামনে মিয়ার আত্মা চলে আসে। সে ব্রায়ানকে কন্ট্রোল করে তার কাছে থাকা বন্দুক দিয়ে তাকেই গুলি করে ফেলে। এমনকি ব্রায়ানও মারা যাওয়ার সাথে সাথেই আত্মা হয়ে যায়। আর জুলিয়া যখন তাকে ডাকতে আসে তখন উপর থেকে একটা নৌকা তার উপর এসে পড়ে, এতে সেও মারা যায়। ক্যাপ্টেন রোজ সব যাত্রীদের সুরক্ষার জন্য লাইফবোটগুলোকে পানিতে নামানোর চেষ্টা করছিল, কিন্তু এখানেও আসল টাইটানিকের মতো নৌকার দড়িগুলো ছিঁড়ে তারা সোজা পানিতে এসে পড়ছিল। আর এই ঠান্ডা শীতল পানিতে একটা মানুষও বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, তাই এক এক করে সবাই ডুবে মারা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজটা পানির নিচে তলিয়ে যায়, আর জাহাজের কন্ট্রোল রুমের ভেতরে ক্যাপ্টেন এডওয়ার্ডের আত্মাকে দেখা যায়। ক্যাপ্টেন রোজও পানিতে পড়ে সাঁতার কাটছিল, আর তখন একটা নৌকাতে ম্যানেজার হেলকে ভাসতে দেখা যায়। ম্যানেজার হেল দ্রুত ক্যাপ্টেন রোজকে তার বোটে তুলে নেয়। এরপর একা একাই হাসতে থাকে আর বলে, দেখো পুরো দোষটা আমার ছিল। আসল টাইটানিক থেকে এইসব জিনিসগুলো আমি তুলে এনেছি, কিন্তু আত্মারা আমাকে ছেড়ে বাকি সবাইকে মেরে ফেললো। ক্যাপ্টেন রোজ বলে, তোমার এতে কোনো দোষ নেই, তুমি তো জানতে না এমন কিছু হতে পারে। কিন্তু এটা বলার পর অনেকক্ষণ ম্যানেজার আর কোনো কথা বলছে না দেখে রোজ তার দিকে ফিরলে দেখতে পাই ম্যানেজার মারা গেছে। আর কিছুক্ষণের মধ্যে সেও এক ভয়ানক আত্মায় পরিণত হয়ে রোজকেও মেরে ফেলে। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে একদমই ভুলবেন না। আর খুব দ্রুত ফিরে আসছি আবারও নতুন কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।